শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা মতো। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। ওদিক দিয়ে জানো তো সকালকার খাওয়া দাওয়া হলো, সেই সমস্ত বাসনপত্রগুলো প্রথমে নিয়ে এসে কুয়োর পাড়ে জমা করলাম, তারপরে দেখো বাসনগুলো মেজে ফেলছি। আজকে সকালে জানো তো উঠতে একটু লেট হয়ে গেছিলো, তাই আর কি খাওয়া দাওয়া একটু লেট হয়ে গেল। তবে শীতের বেলা তো দেখতে দেখতেই যেন ছুটে চলে যাচ্ছে। আর এই দেখো আমি বাসন মাজছি, তোমরা লক্ষ্য করছো ওদিক দিয়ে কিন্তু একজন দাদাই হয় আর কি, তো উনি এইদিকে ধানগুলো সব কেটে নিচ্ছে। আমার যারা পুরনো বন্ধু আছো আগের ব্লগগুলো দেখেছো তারা দেখেছিলে আমি ওই যে 17 দিন বাপের বাড়িতে গেছিলাম, তো তখন এই মাঠটা পুরো ভর্তি ধান ছিল, মনে হচ্ছিল কি সুন্দর পাকা ধান একেবারে ছড়িয়ে দিয়ে গেছে। তবে এবার এসে দেখছি আজকে সকালে ঘুম থেকে উঠেই না সবার প্রথমে এই মাঠের কাছে এসে দাঁড়ালাম, দেখছি ধানগুলো সব কেটে নিয়েছে, কেটে একেবারে তোমার ধানগুলোকে ফেলে ফেলে রেখে দিয়েছে। জানো তো নিজের চাষের জমি না হলেও ওরা যে চাষ করে স্টেপ বাই স্টেপ, যে চাষের পদ্ধতিগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। তো এই দেখো ওইদিকে আমার সকালকার সমস্ত কাজকর্ম হলো, সকালে একবার খাওয়া দাওয়া হলো, বাসন কোসন ধোয়া হলো, তারপরে একেবারে চলে এসেছি দুপুরকার রান্না করতে। তবে জানো তো আজকে পুরো একা হাতেই সংসারের সমস্ত কিছু হ্যান্ডেল করেছি, কারণ কি বলতো আমার শাশুড়িমার ভীষণ শরীর খারাপ, তাই উনি আর কি কিচ্ছু করতে পারছেন না। শরীর খারাপ বলতে কি হয়েছে জানো, আমার শাশুড়ি মায়ের না শিরদাঁড়ার হাড়টা ভেঙে গেছে। তো কতটা খারাপ লাগে বলো তো বাড়ি এসেই যদি এরকম একটা খারাপ খবর শুনতে পাওয়া যায়। তবে আমি ওই বাড়িতে ছিলাম বলে তখন আমাকে কেউ সেরকমভাবে বলেনি, শুধু শরীর খারাপ সেটা আমি দেখেই গেছিলাম। বাড়ি আসার পর ডোনোর বাবা আমাকে বলল, তাই আমার সত্যি অনেকটাই খারাপ লাগলো। তবে ডাক্তার বেল্ট দিয়েছে এবং বেড রেস্টে থাকতে বলেছে, তার সাথে কিছু ওষুধ দিয়েছে, যেরকম ক্যালসিয়াম ওষুধ, গ্যাসের ওষুধ, অ্যান্টিবায়োটিক আর ব্যথার ওষুধ, এই সমস্ত জিনিসগুলোই দিয়েছেন। তো ওইগুলোই বলছেন রেগুলার চলবে, তাহলে নাকি ভালো হয়ে যাবে। যাই হোক সবই ভগবানের আশায়। জানো তো কালকে চলে এলাম একেবারে তাড়াহুড়া করে, কালকে সকাল থেকে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। কেন যেন পরশু রাতে 2টোর সময় বাড়ি ঢুকেছি, সেই কারণে ঠাকুর দেখে সারা রাতই প্রায় জাগা ছিলাম। ধরো রাত 2টোর সময় বাড়ি এসেছি, তারপর খাওয়া দাওয়া করেছি, ছেলেকে ঘুম পাড়িয়েছি, তারপরে ডোডোর ঠান্ডা লেগে গেছিলো, ও অনেকক্ষণই একটু এদিক ওদিক করেছে, এই করে করে আমার ঘুমই আসেনি। তবে জানো তো যখন সকাল হলো তখন যেন চোখটা লেগে গেছিলো, দিয়ে 8:30 অবধি ঘুমিয়েছিলাম। ওইটুকু সময় ঘুমিয়ে রাতের ঘুম কি আর কাটে বলো, তাই মনে হচ্ছে যেন কত কাল ঘুমায়নি। যাই হোক দিয়ে সারাদিন আবারও ব্যস্ত ছিলাম, একদিকে বাড়ি চলে আসবো, আরেকদিকে লোকজন আছে, সেই সমস্ত কাজকর্মগুলো করব, সেই কারণে তো আর কি করব, সেই জন্য যেন তো আর ব্লগটাই শ্যুট করা হয়নি। তবে বাড়ি আসার যে ঝামেলা, ছেলে সমস্ত জামা প্যান্ট টুকি নাকি গুছিয়ে গাটিয়ে আনতে হয়, তবে যেন পরে থাকলে পরে ওরা তো এখন ভীষণ গ্রোথ হচ্ছে, 6 মাস পর পরই সমস্ত জিনিস ছোট হয়ে যায়। তাই আর কি মা বলে যে সমস্ত জামা প্যান্ট যা আছে সমস্ত কিছুই একেবারে গুটিয়ে গাটিয়ে নিয়ে জামা, কিছু যেন পরে না থাকে। তো জানো তো বাপের বাড়ির মায়া ত্যাগ করে আবারও নিজের সেই মায়া জালে আবদ্ধ সংসারে কিন্তু জোড়া হলাম। এটাই আমাদের গৃহিণীদের জীবন, আবারও ফিরে পেলাম সেই পুরানো জীবনটা। পুরানো বলতে কিছুদিন আগেকার সেই জীবনটা। মেয়েরা একটা সময় বাপের বাড়ির অতিথি হয়ে যায়, তাই না বলো? একটা সময় বলে দাবি করতাম এটা আমার বাড়ি, এই বাড়িতে আমি থাকি। তবে এখন যেন সেই দাবিটা মুখ থেকে বেরোতে পারে না। এখন মনে হয় যে এই বাড়িটা আর আমার নয়, কারণ কি বলো তো এটা হলো আমার বাপের বাড়ি। আর জানো তো সত্যি বলতে মেয়েদের তো কোনো নিজস্ব কোনো বাড়ি হয় না, তো আর কি করব। যাই হোক বাপের বাড়ির সমস্ত পুরনো স্মৃতি, পুরনো মানুষগুলোকে ছেড়ে আবারও চলে আসলাম শ্বশুর ঘরে। তো আজকে রান্না বান্না বলতে করলাম বাঁধাকপির ঘন্ট, তোমরা তো দেখেই নিলা, তারপরে মুসুর ডালটা করছি, আর প্রথমে কিন্তু আমি উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। কেন বলো তো 3 তরকারি ছাড়া 2 তরকারি দিয়ে খুব একটা হবে না, সেই কারণে।
ডালটা নামিয়েও নিচ্ছি, জানো তো রান্না বান্নাগুলো একটু ঝটপট করেই করে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু এখন শীতের বেলা, দেখতে দেখতে বেলা চলে যাচ্ছে, আবার ডোডোকে স্নান করাতে হবে, সমস্ত কিছুই। তবে আজকে বাড়ি আসার পর ডোডোর বাবা বলেছিল যে কাঠে আজকে রান্না করতে হবে না, কাল থেকে করো, গ্যাসে করে নাও। তবে আমি সকালেই এই উনানের গায়ে সার্ফ ছাই বলিয়ে রেখেছি, তাই আমি বললাম না, কাঠেই আমি রান্না করব, সার্ফ ছাই বোলানো আছে। তবে দেখো হাঁড়িটার মধ্যে কিন্তু তোমার ভাতটা লাস্টেই করব। এই দিক দিয়ে আবার জামা প্যান্টগুলো একবার উল্টে পাল্টে দিচ্ছি। ভাতটা বসিয়ে আমি যে কীভাবে রান্না করেছি আমি ছাড়া কেউ জানে না, জানো। একবার করে জাল দিচ্ছি, এইগুলো করছি, একবার করে জাল দিচ্ছি, ছেলেকে তেল মাখাচ্ছি, স্নান করাচ্ছি, এই করে করে কিন্তু আজকে ভাতটা আমি রান্না করেছি। আগে শাশুড়ি মা ভাতটা লাস্টে করতেন, তবে এখন উনি নিচে পিঁড়িতে বসতেই পারছেন না, সেই কারণে ওনার আর কোনো রকমভাবে করা সম্ভব হয়ে উঠছে না। এইগুলো জানো তো কালকেকার ব্লগ, মানে আমি যখন বাড়ি আসি তখন স্টেশনে একটু শ্যুট করেছিলাম বিকেলবেলা। দেখো কি সুন্দর লাগছে না ওয়েদারটা, কাটোয়া জংশন পুরো স্টেশন ভর্তি লোকজন। এদিকে আমার ভাই আর ডোডোর বাবা বসে আছে, পাখিগুলো নিজেদের মতো ডানা মেলে কি দারুণ করে উঠছে জানো। একবার এই দিক দিয়ে যাচ্ছে, একবার ওই দিক দিয়ে যাচ্ছে, ফোনটা বারবারই ঘোরাচ্ছি, আর ডোডোর বাবাও দেখছে পাখিগুলো আসছে কিনা। সকলেই যেন স্টেশনে ভিডিও করছিল ওই পাখিগুলোর। বিকাল হলে পাখিরাও চায় ডানা মেলে উঠতে, নিজেদের মতো করে নিজেদের সময় কাটাতে। সবাই বিকেল হলেই যেন নিজেদের আনন্দ উচ্ছ্বাসগুলো মেতে ওঠে। খুব ভাল লাগছিল যেন। এইটা ক্যামেরাবন্দি না করলে হয়তো আমার ব্লগ করাটাই হতো না, মানে সার্থক হতো না, তাই জানো তো একটুখানি এইটা ক্যামেরাবন্দি করলাম। আজকে আমি ছিলাম বাপ শ্বশুর বাড়ি, আর কালকে এই সময় ঠিক ছিলাম আমি কাটোয়া স্টেশনে। কতটাই পার্থক্য না বলো সময়ের। হয়েছে জানো, আজকে এখানে এসছি স্টেশনে আর ট্রেন ছেড়ে দিয়েছে, 2.5 ঘন্টা বসেছিলাম সকলে মিলে। তো এই দেখো এই ট্রেনটা এলো, এই ট্রেনটাতেই রিটার্ন যাব আমরা কিন্তু একেবারে আমাদের গন্তব্যস্থানে। ট্রেনটা ঢুকতে না ঢুকতেই সবার কি উচ্ছ্বাস নামবে বলে, আর আমাদের একটাই উচ্ছ্বাস, ট্রেনে উঠবো। তো এই দেখো এইদিকে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। এই যে উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর ডাল করেছিলাম, আর ওই দিক দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছিলাম। আজকে জানো তো বাঁধাকপির ঘন্টটা খেয়ে শ্বশুরমশাই ভীষণ সুনাম করেছে, উনি বলছে ভীষণ ভালো হয়েছে। তো এই দেখো এই দিক দিয়ে আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ডোডো এখন ঘুমোচ্ছে। তাই আর কি ঘরে যে সমস্ত জামা কাপড় ছিল সেই সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো। তো এদিকে প্রথমে চাদরটা গায়ে নিয়ে নিলাম, বিশাল শীত করছে। ওদিক দিয়ে ডোডোর যে সমস্ত জামাগুলো ছিল সেগুলোকে একটু ভাঁজ করে রাখার চেষ্টা করছি। আর ডোডোর যেন এই যে কচ্ছপটা এখনও নতুন সঙ্গী হয়েছে ঘুমোনোর, তবে কতদিন থাকবে জানি না। ও আবার ওই জানো তো ডোডো আবার ওই কচ্ছপটার নাম দিয়েছে কি যেন, কচুরানি। তো আমি প্রথমে বললাম, ও নাম দেবে বলছিল, প্রথমে আমি কচ্ছপ বলছিলাম, ওর হচ্ছিল না, বারবার জিজ্ঞাসা করছিল মা এটা কি নাম ওটা কি নাম। তো ওকে আমি তখন বললাম এটার নাম দাও কচুরানি। তো ও সেই থেকেই কচুরানি কচুরানি বলে ডাকছে। আচ্ছা রান্নাটা কেমন হয়েছে বলো তো, আমার তো খুবই ভাল লাগছে। তো ওকে বলেছি বাবা জড়িয়ে ধরতে, যতক্ষণ ও ঘুমানোর আগে অবধি জড়িয়ে ধরে, তবে ঘুমিয়ে গেলে পরে রেখে দিই আমি ওর মাথার কাছে। এদিক দিয়ে আমার 3 পিসের ওড়নাটাও ভাঁজ করে নিচ্ছি। এখন শীতের বেলা, বিছানায় গা গড়ানোর কোনো টাইম নাই। একটুখানি ভাবি যদি যে গাটা গড়াবো, তখন ভাবি না আমার কত কাজ আছে, এখন যদি গাটা গড়াই ওইদিকে কাজগুলো আমার কিন্তু হবে না। তো এই দেখো এইদিকে 3 পিসটাও সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। 3 পিসগুলো না একটু টান টান করে নিচ্ছি, সুতির জিনিস জানো তো একটু টান টান করে ভাঁজ করাটাই বেস্ট আমার মনে হয়, না হলে কুচকে থাকে। জানো তো এই যে জামা কাপড়গুলো এই তোমার ঘরে আনার পর রথ থেকে শুকানোর পর আর কি এরকম করে টান 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 করে ভাঁজ করলে না বেশ সুন্দরভাবে ভাঁজটা হয়। তো এইদিকে আমি চলো ভাঁজ করে নিই।
জানো তো কাজগুলো করছিলাম আর বড্ড মিস করছিলাম আমার সেই প্রিয়জনগুলোকে। আমাদের মেয়েদের ভাগ্যটাই এরকম যে বিয়ের আগে যাদের থেকে বড় হয়, যাদের কাছে থাকে, বিয়ের পর কিন্তু আর তাদেরকে মন চাইলেও দেখতে পায় না এক মিনিটের জন্য। তবে জানো তো যাদের কাছে বাড়ি তাদের আবার অন্য কথা। তো এই দেখো এদিকে আমার সমস্ত কাজকর্মগুলো হয়ে গেল, সন্ধ্যা দিলাম, তারপরে ডোডোকে ঘুম থেকে তুলি, ওকে একবার দুধ খাইয়ে দিয়েছি, আর এদিক দিয়ে রাতের একেবারে রান্না করতে এসি। এখন 8টা বাজে, শ্বশুরমশাই বললেন রুটি খাবে, সেই জন্য ওনার জন্য কিন্তু রুটিগুলো তাড়াতাড়ি করে করছি। আবার ধরো 8টা বাজে, তো আটা টাটা মাখতে মাখতে 8:30 হলো, এই করতে নিতে 9টা 9:30 মতো বেজে যাবে। তাই আর কি ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। জানো তো আমি না একসঙ্গে অনেকগুলো রুটি নিয়ে না সেঁকতে পারি না, আমি একটা একটা করে এরকম করে রুটি করি। তবে অনেক দিন পর রুটি করলাম তো আজ খুব একটা ভালো হয়নি, করতে করতে হয়ে যাবে। মানুষ কিন্তু অভ্যাসের দাস, মানুষ যা করবে অভ্যাস তাই কিন্তু হয়ে যাবে। আমি দেখেছি জানো, যা একটু কদিন ধরে অভ্যাস করি হয়ে যায়। আগে যেন রুটিটাই বেলতে পারতাম না, প্যাকা ট্যারা ভারতের ম্যাপ বানাতাম। তারপরে একদিন আমার দিদি আমাকে শিখিয়েছে, তারপরে মাও শিখিয়েছিল কিভাবে বেলনি ধরতে হয়, কিভাবে করতে হয়। তবে আমি আমার দিদি আর মায়ের কাছ থেকে কিন্তু এই রুটি করাটা শিখেছি। এই শীত চলে এসছে, বাড়িতে সকলেই রুটিটা খেতে চায় আর কি, আর শাশুড়ি মায়ের শরীর খারাপ, সেই জন্য আরও করা। জানো তো রাতের বেলায় ডোডোর পাপা এই যে এইগুলোর নাম নাকি কাঠে লাগা, শুনে আমি একটু হাসলাম, আর যে এগুলো পুতুলের নাম। আর ওই দিক দিয়ে খাবার নিয়ে এসছে, কাছ থেকে আসার সময় কটা এনেছে বাঁধাকপি, মানে বেসন দিয়ে তৈরি করা, এক একটা নাম দিয়েছে। এগুলোই ছিল আজকের টিফিন। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।